যেন এক অভূতপূর্ব গণ আন্দোলনের সূচনা। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। ছাত্রছাত্রীদের কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারাও। এই যে কালকের দিন একটা ধর্ষণ হয়েছে, আজকে এখানে আমরা নিরাপত্তা কোথায় পাবো বলেন আপনারা? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা আগে কিরকম ছিলাম, এখন কিরকম? রাতের অন্ধকারকে এফোর ওফোর করে জ্বলছে হাজার হাজার মোবাইলের টর্চ লাইট। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, বলতে গেলে গোটা বাংলাদেশ আজ এক ছাতার তলায়। ছোট শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সবখানেই একই চিত্র। ওরা এমন যেন শাস্তি হোক, যেমন আরেকজন জমিনে এস্টেমে যদি করতে চায় ওরা দেখা দেখি যেন ওরা সতর্ক হয়ে যাক। মানুষ আর ঘরে বসে নেই। পাড়া মহল্লায় রাস্তা আটকে বুক ফাটা আর্তনাতে ফেটে পড়ছেন মায়েরা বোনেরা। তাদের আঙ্গুল সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ কাঠামোর দিকে। দাবি একটাই, ক্ষমা প্রার্থনা করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। প্রশ্ন উঠেছে, স্বাধীন দেশে আমাদের সন্তানরা কেন সুরক্ষিত নয়? কেন বারবার পশুত্বের শিকার হতে হচ্ছে নিষ্পাপ শিশুদের? এই ক্ষোভ কি কেবল আবেগের? না, এর পেছনে রয়েছে এক রক্তহীন করা পরিসংখ্যান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য সামনে এনেছে তা শুনলে যে কোনো সভ্য সমাজের বিবেক কেঁপে উঠবে। চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে মাত্র 4.5 মাসে অন্তত 118 জন শিশু নির্মম ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে আরও 46 শিশু। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, পাশবিক নির্যাতন শেষে কিংবা ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তত 17 শিশুকে নির্মমভাবে হত্যা করেছে অপরাধীরা। ঢাকার পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা আক্তার নৃশংস হত্যাকাণ্ড এই ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি রাষ্ট্রের চরম ব্যর্থতা এবং সামাজিক জবাবদিহির একটি গভীর সংকট। অথচ আইনি কাগজের পাতায় আমাদের প্রতিশ্রুতি কতই না উজ্জ্বল। বাংলাদেশের সংবিধানে 28 এবং 32 অনুচ্ছেদের শিশুদের জীবন, নিরাপত্তা এবং মর্যাদার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতীয় শিশু নীতি স্পষ্ট করে বলেছে, শিশুদের সর্বোত্তম স্বার্থ রক্ষা, সুরক্ষা এবং বৈষম্যহীন বিকাশ হবে রাষ্ট্রের প্রধান অঙ্গীকার। শুধু তাই নয়, বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী একটি অন্যতম রাষ্ট্র। ফলে রাজনৈতিক আইন অনুযায়ী শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা ও যৌন নির্যাতন বন্ধ করতে রাষ্ট্র বাধ্য। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, নীতি আছে কিন্তু তার কার্যকারিতা নেই। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং পুলিশের দুর্বল তদন্তের কারণে বছরের পর বছর ঝুলে থাকে মামলা। অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, আর ভুক্তভোগী পরিবারগুলো একদিকে হারায় তাদের সন্তানকে। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম তারা করতে পারবেন? আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা করবে, এটা ধরে চলে যাবে। অন্যদিকে ধুকে ধুকে মরে নিরাপত্তাহীনতায়। জনগণের এই ক্ষোভের আগুন কিন্তু একদিনে জ্বলেনি। দেশ জুড়ে যখন ধর্ষণের বিরুদ্ধে মানুষ ফুঁসছে, ঠিক তখন অন্তরালে চলছে আরও এক নীরব রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। গত 3 মাসে বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 500 শিশু। হ্যাঁ, সংখ্যাটি ঠিকই শুনেছেন, 500 শিশু। আরও কয়েক হাজার শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। স্মরণকালের ইতিহাসে বাংলাদেশে কোনো রোগে এভাবে শিশুর মৃত্যুর নজির নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ স্পষ্ট জানিয়েছে, সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়ার কারণেই আজ এই বিপর্যয়।
যেটি করেছেন ডক্টর ইউনূস এবং তার বান্ধবী স্বাস্থ্য উপদেষ্টা। রাষ্ট্রের অব্যবস্থাপনার কারণে বাতাসে উঠছে শত শত মায়ের কোল খালি হওয়ার হাহাকার। হাম সংক্রমণে এমনি দেশের পরিবেশ তেতে ছিল, তার উপর যখন যোগ হলো একের পর এক শিশু ধর্ষণ ও হত্যা ঘটনা, তখন দেশের মানুষ আর ঘরে থাকতে পারল না। রাজপথ রূপ নিল এক গণ আদালতে। অনলাইন থেকে অফলাইন প্রতিবাদের ভাষা আজ কতটা তীব্র তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে। শারমিন আনা নামে এক গণমাধ্যম কর্মী একটি সরকারি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসেন। তার কোলে ছিল মাত্র 3 বছরের একটি নিষ্পাপ শিশু। লাইভে কেঁদে ওঠেন তিনি। অভিযোগ করেন এই 3 বছরের শিশুটিও রক্ষা পায়নি ধর্ষকের হাত থেকে। তিনি দাবি তোলেন, আমরা এই সমাজ দিয়ে কি করব যদি আমরা আমাদের শিশুকে রক্ষা করতেই না পারি? তবে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে কঠোর সাজার দৃষ্টান্ত স্থাপন করা হোক। এদিকে ঢাকার মিরপুরে পল্লবীতে নিহত 8 বছরের শিশু রামিসার জানাজায় যখন গত বুধবার বিকেলে সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই তৈরি হয় এক রাজনৈতিক ও সামাজিক বিতর্কের। কারণ প্রায় একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পল্লবীর স্থানীয় মানুষের ক্ষোভে ফেটে পড়েন। তাদের প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন জানাজায় এলেন না? কেন দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নিহত শিশুর বাবার চোখের পানি মুছতে একটিবারের জন্য ছুটে এলেন না? তীব্র জনরোষের মুখে পড়ে অবশেষে বৃহস্পতিবার রাতে রামিসার বাড়িতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসার বাবা মাকে সান্ত্বনা দিয়ে দ্রুত ন্যায় বিচারের আশ্বাস দেন। কিন্তু বাংলাদেশের মানুষ কি এই আশ্বাসে শান্ত হতে পারছে? জনগণের এই অবিশ্বাসের পেছনে রয়েছে 1 বছরের পুরনো এক অতীত ইতিহাস। ঠিক 1 বছর আগে 2025 সালের 5ই মার্চ মাগুরা শ্রীপুর উপজেলায় 3য় শ্রেণীর ছাত্রী আসিয়াকে এইভাবেই ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। সে সময় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দূর লন্ডন থেকে আসিয়ার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। দেশের মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন তিনি ন্যায় বিচারের পক্ষে থাকবেন। কিন্তু আজ 1 বছর পার হয়ে গেলেও আসিয়ার হত্যার খুনিদের সাজার রায় কার্যকর হয়নি। ফাইল বন্দী হয়ে আছে বিচার। ফলে স্বাভাবিকভাবেই আজ দেশের মানুষ বলছে এই আশ্বাস কেবলই জনরোষ থেকে বাঁচার এক লোক দেখানো সান্ত্বনা। আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে ক্ষোভের ভাষা রাজনৈতিক মোড় নিচ্ছে। রাস্তায় নেমে নারীরা প্রকাশ্যে স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার আমলে নারী ও শিশুরা নিরাপদে ছিল। প্রবল জনক্ষোভের মুখে আজ ব্যাকফুটে বর্তমান বিএনপি সরকার। আইন শৃঙ্খলার এই চরম অবনতি, স্বাস্থ্য খাতের ব্যর্থতা আর বিচারহীনতার সংস্কৃতি কি তবে দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে? যে মানুষগুলো এক বুক আশা নিয়ে পরিবর্তন চেয়েছিল, আজ তারাই রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার আমলের তুলনা টানছে। তাহলে কি সরকার কঠোর পদক্ষেপ নিয়ে এই ক্ষোভ প্রশমন করতে পারবে? ক্ষমতার চেয়ার বড় নাকি শিশুর জীবন? এই প্রশ্নের উত্তর রাষ্ট্রকে আজ দিতেই হবে। আপনার কি মনে হয় সরকারের এই ব্যর্থতা কি আসলেই বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।